চৌকাঠ পার হয়ে বাইরে চলে যাই যাই রে। ঘরেও রয়েছে ঘর কণা, বাইরেও আমরা অনন্যা। নারীর তুলনা বুঝি নাই রে। ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার, ঘরে বাইরেতে সকলকে স্বাগত জানাই। সময়টা 19 শতকের শেষ এবং 20 শতকের শুরু। ব্রিটিশ ভারত কুসংস্কারাচ্ছন্ন এবং বেশ অশিক্ষা চতুর্দিকে। সমাজ সংস্কারকরা লড়াই করছেন, আলো আনার চেষ্টা করছেন শিক্ষা আর সংস্কারের মধ্যে দিয়ে, কিন্তু তবুও শিক্ষা তখনও একপাক্ষিক। বলা যায় এক ডানায় চলছে এই সংসার, কারণ মেয়েদের তখনও ঠিক শিক্ষার আলো এসে পৌঁছয়নি তাদের অন্তরে, তাদের নিত্য জীবনে। সেই সময় কিছু কিছু লেখায় কোনো কোনো মেয়েরা উঠে আসছেন শুধুমাত্র তারা গৃহলক্ষ্মী হিসেবে, বা কখনো কখনো পুরুষের প্রেরণাদাত্রী, কারণ শাস্ত্রে তো তারা পূজার হা গৃহদীপ্তায়া। আর সেই সময় দাঁড়িয়ে একটু অন্যরকমভাবে যিনি লিখলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তার রচিত যে সমস্ত নারী চরিত্র তাদেরকে শুধুমাত্র হৃদয়েশ্বরী করে রাখলেন না। গৃহলক্ষ্মী তো শুধুমাত্র নয়, শুধু প্রেরণাদাত্রীও নয়, তারা কথা বলতে পারে, তারা স্ববলা, তারা বলতে পারে হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর বাজে রুদ্র বীণা, উত্তরিয়া জীবনের সর্বোত্তম মুহূর্তের পরে হৃদয়ের বাণী যেন ঝরে। এই রকম মেয়েরা কথা বলতে পেরেছে রবীন্দ্রনাথের লেখা রচনায়। আমরা আজকে রবীন্দ্রনাথের সেই সব নারী চরিত্র নিয়ে কথা বলবো। নৃত্য নাট্যের বিদ্রোহী নারী চরিত্র আজকের আলোচিত বিষয়। আর এই আলোচনার জন্য স্টুডিওতে যারা এসেছেন তাদের সঙ্গে পরিচয় সেরে নেব। আমার একদম পাশে বসে আছেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেন। মালবিকাদি স্বাগত। নমস্কার। আছেন অধ্যাপিকা রুনা চট্টোপাধ্যায়। রুনাদি স্বাগত। মেয়েদের কথা আমরা যখন বলতে শুরু করি তার পথপ্রদর্শক হিসেবে যেন রবীন্দ্রনাথই আছেন, তিনিই যেন আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা আজকে নৃত্যনাট্যে নারী চরিত্র দিন নিয়ে কথা বলবো। শুরু কোনটা দিয়ে করতে পারি রুনাদি? চণ্ডালিকা? হ্যাঁ, চণ্ডালিকা নিয়ে শুরু করাই যায়, যেহেতু একেবারে প্রথম দিকের লেখা তার। আসলে জানো তো, চণ্ডালিকা তো মালবিকা বলতে পারবেন, সেটা নৃত্যনাট্য হিসেবে মঞ্চে তো বহুবার অভিনীত হয়েছে, কিন্তু একটা অন্য কথা সেটা হচ্ছে যে এই যে চণ্ডালিনীর চরিত্রটা রবীন্দ্রনাথ তৈরি করছেন, সেইখানে না কি অদ্ভুত তার ভাবনা। এবং চণ্ডালিকার আত্ম আবিষ্কারের কথা কিন্তু তিনি বলছেন যে চণ্ডালিকা নিজেকে চিনতেই পারতো না যদি তাকে অমন সুন্দর করে কেউ না দেখতো। নিশ্চয়ই মনে পড়বে যে পুনশ্চ কাব্যগ্রন্থের সাধারণ মেয়ে, সাধারণ মেয়েটার নিজেকে অসামান্য মনে হয়েছিল যখন তাকে কেউ বলেছিল, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এই যে কেউ তার চোখে পড়েনি আমার মতো, এই যে কথাটা, সেটা না একটা মানুষকে নিজের কাছে নিজেই এত দামি করে তোলে, যেটা এত গুরুত্বপূর্ণ করে তোলে। এবং তখন সে নিজেকে সাজাতে বসছে, তখন সে মহুয়া কাব্যগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন যে প্রেমের মধ্যে সৃষ্টিশক্তির ক্রিয়া প্রবল, প্রেম অসুন্দরকে সুন্দর করিয়া রচনা করে। সেই যে অসুন্দরকে সুন্দর করে রচনা করা, একটু সাজতে ইচ্ছে করা, নিজেকে নতুন করে দেখতে ইচ্ছে করা, একটা পুরনো মানুষের মধ্যে একটা নতুন মানুষকে সে নিজেই ক্ষণে ক্ষণে আবিষ্কার করছে। তখনই না তার চরিত্রটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। সে একটা খুব অভিনব। তার মা, তার পারিপার্শ্বে যারা আছে, তার মা তাকে আর চিনতে পারছে না, যে চেনা মেয়েটা প্রাত্যহিকতার মধ্যে ছিল, সে হঠাৎ কেমন করে বদলে গেল।
কারণ হচ্ছে যে এবং আস্তে আস্তে সে যখন নিজেকে উন্মোচন করতে শুরু করছে তখনও তার মা কিন্তু বুঝতে পারছে না যে কেমন করে আসলে তার এই ভাবান্তর, সে যে নিজেকে একটু একটু করে যেমন করে একটা কুঁড়ির থেকে আস্তে আস্তে প্রস্ফুটিত হয় না, একটা মানুষও মনে মনে সেভাবে যে প্রস্ফুটিত হয়, সেইটা চণ্ডালিকার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। ভীষণ অন্যরকম একটা নারী চরিত্র, আস্তে আস্তে সে সেখানে আবিষ্কার আমরা করছে। দুজন কিন্তু নারী চরিত্রকে পাচ্ছি, এক হচ্ছে প্রকৃতি আর হ্যাঁ। আর তার মা। মা। এবার দুটো চরিত্রের কিন্তু শেড যদি বলি আমরা, সে শেডটা কিন্তু আলাদা। এবং এই যে একদমই। প্রকৃতির বাংময় হয়ে ওঠা, দিদি আপনি যখন তা মঞ্চে যখন প্রদর্শন করছেন তখন আপনি কোন ভাবনায় এটাকে মঞ্চস্থ করছেন? দেখো, যখন যে কোনো একটা চরিত্র যখন আমি সেটাকে পোট্রে করছি বা দেখানোর চেষ্টা করছি, তখন তো একটু তো নিজেকে সেই জায়গাটায় প্রতিষ্ঠিত একদম, করতে হয়, নিজেকে সেই জায়গায় ভাবতে হয় যে আমি এই জায়গায় থাকলে কি করতাম। চণ্ডালিকা কিন্তু প্রথম থেকেই ভেতরে ভেতরে প্রতিবাদী, সেই জন্য মাকে বারবার জিজ্ঞেস করতো যে কেন জন্ম দিলি, কেন তুই আমাকে, কেন আমার এই অবস্থা আজ হলো। ওর কিন্তু প্রশ্ন আসতো, কিন্তু বলার মতন জায়গা ছিল না। কারণ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যখন এটা লিখেছিলেন তখন উনি ভালো বলতে পারবেন যে সেই সময় সামাজিক অবস্থাটা খুব খারাপ ছিল। তখন একেবারে অচ্ছুত একটি মেয়ে, অচ্ছুত একটা মেয়ে, এবং সেই সময় বর্ণ বৈষম্য সাংঘাতিক পর্যায়ে ছিল। এবং প্রত্যেক বড় বড় সাহিত্যিকরা তাদের কলমের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও সেটাই করেছিলেন। সেই সময় গল্পটা তো অনেক আগের, সেই গল্প থেকে উনি ডান্স ড্রামা করলেন এবং একটা প্রতিবাদী চরিত্র রচনা করলেন। এই যে চণ্ডালিকা আমার কাছে ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার, যেটা বললেন ভীষণ সহজ সরল সুন্দর একটি মেয়ে যে নিজের অরবিটেই ঘোরে, নিজের জায়গার মধ্যে থাকে, নিজের বৃত্তের মধ্যে থাকছে, কিন্তু সে যখন দেখছে যে তাকে অ্যাকসেপ্ট করছে একদম একজন সুপুরুষ, সে তো একজন পুরুষ, সে তিনি কে, তিনি কোথা থেকে এসছেন অতটা তার হয়তো জ্ঞান ছিল না। এই যে একজন বৌদ্ধ সন্ন্যাসী, তাকে যে তার হাতে জল খেয়েছে, তার স্পর্শটা সে পেয়েছে, এই যে ভালোবাসা, যেটা বলছেন যে ভালোবাসা ভেতরে যখন আসে তখন নিজেকে সাজাতে ইচ্ছা করে, ভেতরে একটা সৌন্দর্য বোধ যেটা আমরা চিত্রাঙ্গদার মধ্যে পেয়েছি, আমাকে কেউ অ্যাকসেপ্ট করছে, সেই সৌন্দর্য বোধটা তার মধ্যে। এইটা রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন, সেই নারী চরিত্রটাকে নিয়ে সে ভেবেছিলেন। আরো একটা কথা আমি জানি না, আপনি তো এটা নৃত্যনাট্য যখন করেছেন ভেবেছেন এভাবে, এই যে ধর্ম তো একটা খুব শুষ্ক, একটা ভীষণ তত্ত্ব সর্বস্ব বিষয়, কিন্তু যখন আনন্দ হয়ে এলো সে, আমি এই কথাটাই বলবো, তখন কিন্তু সে আর ততটা শুষ্ক নয়। এবং এইটা আমরা মানে নানান জায়গায় দেখতে পাবো, এমনকি পূজারিণী শ্রীমতী নটিকেও আমরা সেটাই দেখবো যে ধর্ম কিন্তু তখন প্রেম হয়ে আসছে, যেটা এই যে হিংসায় উন্মত্ত পৃথিবীতে সে শান্তির বাড়ি হয়ে আসছে, সে প্রেম হয়ে আসছে, তখন আর তাকে গ্রহণ করতে কোনো অসুবিধে হচ্ছে না। অভিসারের আমরা দেখতে পাই, ঠিক ঠিক তাই, আসলে এই যে কটা চরিত্র উঠে এলো, এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে হয় বৌদ্ধ আখ্যান এখনো পর্যন্ত যা এসেছে, পরে আমরা দেখবো যে রামায়ণ মহাভারত থেকেও কিন্তু চরিত্র এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেখান থেকে কিন্তু একদম যদি বলি যে আমরা কপি পেস্ট, তা কিন্তু রবীন্দ্রনাথ করেননি। সেখানে কিন্তু একটা বেশ সুন্দর পরিবর্তন, সেটা সামাজিক, রাজনৈতিক বা পারিপার্শ্বিক প্রেক্ষাপটে, এবং অবশ্যই তার আপন মনের মাধুরী মিশিয়ে রবীন্দ্রনাথ চরিত্র চিত্রণ করেছেন। এ প্রসঙ্গে রুনাদি কি বলবেন? না, সেটা প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে কিন্তু সত্যি, মানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারী চরিত্ররা, যে কোনো চরিত্রই তারা খুব অন্যরকম, মানে কিছু কোনোটার সঙ্গে কোনোটাকে সেই অর্থে মেলানো যাবে না, তারা সবাই আপন স্বরূপে আপনি ধন্যা, সেটা সবার ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। এবং ওই যে বললাম যে নতুন করে নিজেকে প্রত্যেক মুহূর্তে চিনতে চিনতে এগিয়ে চলা,
এই কথাটা কিন্তু আমাদের একটুখানি ভাবতে হবে যে প্রত্যেকটা আমরা যখন পরবর্তী সময় শ্যামা বা সাপমোচন, চিত্রাঙ্গদায় আসব, তখন কিন্তু দেখব যে আমরা যে চরিত্রটাকে, যে নারী চরিত্র যদি বলো নারী চরিত্রকে আমরা একদম সূচনায় পাচ্ছি, সেই কিন্তু যে সব সময় মানে তাকেই পাচ্ছি এমনটা নয়, তার একটা ভীষণ রূপান্তর ঘটছে চলতে চলতে, যে এই যে পরিবর্তিত একটা মানুষ, হ্যাঁ, এবং সেটা ঘটছে যন্ত্রণার মধ্যে, দুঃখের মধ্যে। একদম ঠিক। হ্যাঁ, সেটা একটা, এটা তো আমরা তো মানুষ, তো আমাদের জীবনে নবরস বা ষড়রিপু সব নিয়ে কিন্তু আমরা মানুষ। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনো নারীকে, বা এই যে বজ্রসেন, আমি বলছি শ্যামা বজ্রসেন, আমি যদি বলি বজ্রসেন কিন্তু একজন মানুষ, সে কিন্তু তার মানুষের যে চরিত্র সেখান থেকে বেরোতে পারেনি, তাই সে শ্যামাকে লাস্টে ক্ষমা করতে পারেনি। হ্যাঁ, একদম। উনি কিন্তু জোর করে তাকে একটা ঈশ্বরের ভাবমূর্তি দেননি যে ক্ষমা করে দিলাম তোমার সমস্ত পাপ, তা নয়। না, সে কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষের যে ভেতরের যে মানবিকতা সেটাকে তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন, তাই না? ঠিক। এই প্রসঙ্গে যদি শ্যামার চরিত্রে যদি আমরা আরেকটু দেখি, হ্যাঁ, একটু আলোকপাত দেখো করি। শ্যামাকে আমরা ওই যে কথাটা আগে বলছিলাম, সেই কথাটার সূত্র ধরেই যদি একটুখানি বলি, শ্যামা কেমন অদ্ভুত যে তার প্রথমেই মনে হচ্ছে যে আমার সে প্রিয় মানুষটি তার পাশেই ছিল, আমি উত্তীয়র কথা বলছি, প্রিয় মানুষটি তার পাশেই ছিল, কিন্তু সে তখন অন্তরের দিকে তাকায়নি, সে তখন বাইরের দিকে চেয়েছিল। অতএব উত্তীয়র সেই যে একদম আকুলতা, তার যে অনুভূতি, ধরা সেজে দেয় নাই আপনারে আমি যারে সপিতে চাই, সেই মানুষটি ধরাই দেয়নি, এই একটা অতৃপ্তি নিয়ে শ্যামা ছিল। আমরা সেটা শুরুতে দেখতে পেয়েছি। তার ফলে বজ্রসেনকে যখন সে প্রথম দেখলো, তখন কিন্তু আমরা দেখব যে সে কি তাহলে অনুভূতিহীন না? শ্যামা যে দেখতে পায়নি সেটা তার, সে যে অনুভূতি সম্পন্ন নয় বিষয়টা এমন নয়। তাহলে ওই বজ্রসেনকে যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু অমন করে কি ওকে বাঁধে দেখে যে আমার প্রাণ কাঁদে, তারপরে সে সরাসরি বন্দি করেছে কোন দোষে। হ্যাঁ, এবং তারপরে যখন তার মনে হয়েছে যে একটি মানুষের ওপর অন্যায় হচ্ছে, তাকে যে ধরে নিয়ে যাচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তখন থেকেই কিন্তু শ্যামা ভাবছে যে কেমন করে, হ্যাঁ, সে কেমন করে বজ্রসেনকে উদ্ধার করবে, সে কেমন করে বাঁচাবে। এখানে একটা জিনিস একটু আমি যুক্ত করতে চাইবো, সেটা হচ্ছে একজন, আমরা ওই সময়ে দাঁড়িয়ে যে চরিত্র শ্যামাকে দেখানো হয়েছে সেইখানে দাঁড়িয়ে তার কিন্তু তার ভাবনা চিন্তা কতটা আধুনিক ছিল এবং কতটা বিদ্রোহী ছিল, এবং সে অন্যায়ের প্রতিবাদ করতে চাইছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিবাদ করতে চাইছে, যে সে তো একেবারেই, যদি বলি যে আমরা একেবারে সমাজের প্রথম সারির তো কোনো চরিত্র তাকে দেখানো হয়নি, কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু সে কিন্তু ভাবছে আসল গল্প তো গণিকা একদম, এবং বজ্রসেন সত্যি সত্যি সে চোর ছিল, এবং পরবর্তীকালে তাকে আঘাত করে তার গয়না নিয়েও চলে গিয়েছিল, কিন্তু তিনি অন্যভাবে সেটাকে প্রেজেন্ট করেছিলেন তার গল্পের। হ্যাঁ, যে আপন মনের মাধুরী মিশিয়ে তার গল্প কিন্তু অন্যদিকে চলে গেল, সেই প্রত্যেকটা চরিত্র তখন একটা অন্য জায়গা, অন্য মাত্রা। এই কারণেই মানে আমাদের আজকে এরকম আলোচনা করতে বসতে হয় যে নৃত্যনাট্যের এই ধরনের চরিত্রগুলো, যেখানে ওই রবীন্দ্রনাথ আবার বারবার করে সেই একই উক্তি ফিরে আসছে যে আপন মনের মাধুরী মিশিয়ে তিনি তাদের মনে, তাদের মুখে এমন কথা বসিয়েছেন যে কথা আজও আমাদের কথা হয়ে আছে। আর তা সেই আমাদের কথাগুলোকে আমরা একটু ফিরিয়ে ফিরিয়ে দেখতে চাই। আচ্ছা, এরপরে কি আমরা শ্যামাটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি? নিশ্চয়ই। দেখো, শ্যামা যখন মুক্তির উপায় খুঁজে পাচ্ছে না, সে ঠিক উত্তীয়কে যে প্রথমে বললো যে তুমি এটা করো তা নয়, এই যে দায় সে উত্তীয় নিজেই নিজের কাঁধে তুলে নিল। সাময়িকভাবে যেহেতু তখন শ্যামার প্রথম কাজ ছিল যে বজ্রসেনকে উদ্ধার করা, অতএব মেনে নিল, কিন্তু তারপর উত্তীয়কে নিয়ে যাবার পরই এই যে আত্মদংশন, আগুনে পুড়তে পুড়তে শুদ্ধ হওয়া, অপাপ বিদ্ধ হওয়া, সেইটাই হচ্ছে রবীন্দ্রনাথের এই যে নারী চরিত্রগুলো, নৃত্যনাট্যের যে নারীরা তাদেরকে এমন অসামান্য করে তুলেছে, বাংময় করে তুলেছে। দেখো, সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেছে এবং তাকে যখন বলেছে যে দয়াময়ী লক্ষ্মী, তখন সে নিজেকে
না একদম না, তখন সে তখন তো বলছে আত্মদংশনে যে ভুগছে। ভীষণ তার আত্মদংশন, যন্ত্রণা এই তখন। কারা যন্ত্রণা। প্রাচীরে শিলা আছে যত, নহে তা কঠিন আমার মতো। এই 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 আত্মদংশন, মানুষ তো দেখো যে কোনো কিছু অনেক সময় হয় কি মানুষ বাধ্য হয়ে কিছু স্বীকার করে নেয়, কিন্তু সেটা কিন্তু খুব সাময়িক পরিবর্তন। একজন মানুষ যখন পুড়তে পুড়তে আত্মদংশনের মধ্যে দিয়ে তার শুদ্ধিকরণ ঘটে, তখন একদম শুদ্ধ একজন মানুষ। যেই শুদ্ধ মানুষটাকেই কিন্তু, যে কথাটা বলছিলেন, আমরা সেই শুদ্ধ মানুষটাকেই কিন্তু বজ্রসেন ক্ষমা করতে পারেনি। একদম, ওই যে তিনি ঈশ্বর হয়ে উঠতে ঈশ্বর হয়ে উঠতে এবং পারেননি। রবীন্দ্রনাথ যেহেতু ওই যে মানবিক সত্তাকেই রাখতে চেয়েছেন, অযথা নায়ক করে তুলতে চাননি, তাই না? আমরা যেটা বুঝি নায়ক একেবারে সবকিছুর ঊর্ধ্বে, সেটা যেন করতে চাননি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকজনের কাছে চলে যেতে ইচ্ছে করছে, যিনি চরিত্র একজন নারী হয়েও নায়ক, চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা আমার এটা হ্যাঁ, দিদি কি বলবেন, মালবিকা দি? ভীষণ একটা মানে কি হৃদয়ের বলবো, কাছের। হৃদয়ের কাছের একজন একটা চরিত্র। অনেক বছর ধরে আমি যে চিত্রাঙ্গদা দীপ্ত করেছি। এবং দীপ্ত উক্তি তার মুখে। আসলে কোথাও বোধহয় আমি নিজেকেও সেখানে বসাতে বসাতে পারি, কারণ আমিও নিজে ভীষণ একটু নারীবাদী, সোচ্চার নই হয়তো, কিন্তু ভেতরে ভেতরে এই যে নারীরা সব পারে, কিছু তার কাছে মানে পারে না, কঠিন নয়, এইটা যে প্রমাণ করতে পেরেছে চিত্রাঙ্গদা। এই যে আরেকটা কথা, যে রূপই সর্বস্ব নয়, একদম তাই। রূপের মোহ কতদিন, কি সুন্দর করে রূপের মোহ কতদিন, বেশি দিন থাকে না। আসল হচ্ছে তার ভেতরের অন্তরটা, অন্তরের যে সৌন্দর্য, অন্তরের যে রূপ, সেটাই সব থেকে বড় হয়ে উঠেছে। তো চিত্রাঙ্গদার শেষের দিকে যে বলছে যে আমাকে সাধারণভাবে তুমি হেলায়ে ফেলতে পারবে না, তবেই তুমি আমাকে চিনতে পারবে, আর তুমি আমাকে দেবীর মতন উচ্চ আসনে রাখবে, সেটাও আমি নই। আমি দেবীও নই, আমি হেলার পাত্রও নই, আমি তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এই যে নারীর এই সত্যিকারের কথা, একদম হৃদয়ের কথা। এখনকার মেয়েদেরও তো এটাই কথা, একদমই কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আমরা পুরুষদের সঙ্গে। এটাই তো নারী যদি যখন অর্ধেক তিনি ভাবতে আকাশ পেরেছেন, হয়, আমি তখনকার যুগে সেই সময় দাঁড়িয়ে উনি ভাবতে পেরেছেন, এই কথাগুলো লিখতে পেরেছেন, এটাই সব থেকে বড় কথা। একদমই তাই। আবার সেই তুমি যে কথা বলছিলে যে এই যে চিত্রাঙ্গদা তো রবীন্দ্রনাথের তৈরি চরিত্র নয়, তিনি ঘটনাটাকে যখন নিলেন, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা একদম একটু অন্যরকম, তিনি কিন্তু একেবারে অন্যরকম, মহাকাব্যের থেকে একটু সরে এসে। এবং এই চিত্রাঙ্গদা, যেটা আপনিও বলছিলেন, এই চিত্রাঙ্গদা প্রত্যেক মুহূর্তে, প্রথমে তার মনে হলো যে অর্জুনের কাছে যাওয়ার জন্য তার সৌন্দর্য প্রয়োজন, সুন্দর কথা বলছিলেন যে হ্যাঁ, তার রূপটাই চাই। যেই না ভালোবাসাটা এসেছে, ভালোবাসাটা তখন গভীর হয়েছে যখন অন্তরের দৃষ্টি ফিরে পেয়েছে, তখন তার কিন্তু আর মনে হয়েছে যে আমার রূপ, তখন তার কাছে রূপটা ভীষণ বাড়তি, আর দরকার নেই, প্রয়োজন নেই। তখন হচ্ছে যে এবং আরেকটা কথা এর মধ্যে ছিল, সেটা হচ্ছে সে কিন্তু দেখলো যে অর্জুনের চোখে সেই চিত্রাঙ্গদার জন্য বিশ্বাসটা পাওয়ার পরেই কিন্তু তার এবং এই চিত্রাঙ্গদার জন্য অর্জুনও খুব আকুল, এই চিত্রাঙ্গদাকে পাওয়ার জন্য, যে মানুষটি মনে মনে খুব বলিষ্ঠ। এবং ওই যে বীর্যবতী নারী, বীর্যবতী নারী তার সিংহাসনা, এই যে আকুল হয়ে উঠছে। বাঁশিওয়ালাতে রবীন্দ্রনাথ লিখছেন না, বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। এই তো হচ্ছে চিত্রাঙ্গদা, যে একেবারে পাশে বসার কথা, যে আমি নহি সামান্য নারী, আমাকে তুমি ঊর্ধ্বে রেখো না, আমাকে দেবী হিসেবে পুজো করার কিচ্ছু নেই, আমি তোমার পাশে। এই যে সমানাধিকারের প্রশ্নে দেখো, এইটা হয়তো খুব স্পষ্ট করে এই দাবিটা উঠতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু অনেকটা সময় আগে এ প্রশ্নে কি সোচ্চার চিত্রাঙ্গদা খুব স্পষ্ট করে বলছে যে তোমাকে একদম
একদম পাশে, আমি যুদ্ধ করব, আমি তোমার পাশে থাকব, যাব না বাসর কক্ষে, হ্যাঁ, বধূ বেশে বাজায়ে কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী। সেই এবং এবং দেখো যেখানে বীর হস্তে বড় স্পর্ধিত মাল্য, বীর হস্তে বড় ভাবা মাল্য যায়? বীর হস্তে লব বড়- একদিন, লব একদিন। এই যে স্পর্ধিত উচ্চারণ, সেটা কিন্তু আমরা প্রথম চিত্রাঙ্গদার মধ্যেই দেখেছিলাম রবীন্দ্র নৃত্যনাট্যে, তাই না? ঠিক। আর রবীন্দ্র নৃত্যনাট্য নিয়ে কথা বলছি এবং যখন চিত্রাঙ্গদা প্রসঙ্গে এলো, তখন যদি আমরা একটু ডান্স ফর্ম সেই বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, তার আগে আমি একটা কথা একটু জাস্ট আমার মনে আসলো হ্যাঁ, বলতে। বলুন না। এই যে আমরা সব সময় দেখি না যে নারীদের পুরুষরা অ্যাকসেপ্ট করে এবং তাতেই আমাদের মুক্তি, কিন্তু ঠিক। সাপমোচনে হুম। নারী অ্যাকসেপ্ট করেছে বলে সাপ মুক্তি ঠিক, ঠিক। সম্ভব হয়েছিল। পুরুষকে অ্যাকসেপ্ট, সেখানেও আধুনিকতার ছোঁয়া। একদম কতটা আধুনিক হলে এই গল্পটা আসতে পারে, একটা নতুন পথ, নতুন পথ। নতুন সাহিত্যকেও নতুন দিশা দেখিয়েছেন। এবং এই একদম। যে এভাবে- পারস্পরিক, এই বিষয়টা পারস্পরিক, পারস্পরিক বিষয়টা যে অবশ্যই পারস্পরিক। একজনের পছন্দ অপছন্দের উপর আরেকজন মানুষকে নির্ভর করে যেখানে থাকতে হয় না, এবং এই যে তার, এটা আমরা নারী চরিত্র নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু এটাও ঠিক যে ওর নাম ছিল বোধহয় অরুণেশ্বর। অরুণেশ্বর। হ্যাঁ, অরুণেশ্বরও কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে। তাকে যখন প্রত্যাখ্যান করেছে, সে অপেক্ষা করেছে করেছে। আবার কখন সে তার সংযম সে দেখিয়েছে। আত্মোপলব্ধি হবে এবং কমলিকা তাকে একদিন ডেকে পাঠাবে, সেই বিশ্বাস নিয়ে অপেক্ষা করেছে। ঠিক। এবং রবীন্দ্রনাথ কিন্তু খুব সুন্দর করে এটা মহুয়াতে লিখেছেন যে প্রেম হবে বলিষ্ঠ, হ্যাঁ, আমি মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। এই যে ভীষণ বলিষ্ঠ মানে সবার উচ্চারণ, মধ্যেও নিয়ে সবটুকুই যেন লিখে গেছেন। একদম যাওয়ার সময় হলে যেও সহজেই, ঠিক। আবার আসিতে হয় এসো। এই যে একটা প্রেমের বলিষ্ঠতা, সেই কথা কিন্তু রবীন্দ্রনাথ যে বারবার পরবর্তী সময় এবং রবীন্দ্রনাথের কাব্যজীবনের শেষ দিকে আমরা যদি কাব্যগুলো মহুয়া, পূরবী এই ধরে যাই, ক্রমাগতই কিন্তু এই যে একটা ভীষণ বলিষ্ঠ প্রেম, যেখানে যে কথাটা আপনি বলছিলেন যে এই যে পারস্পরিক সম্ভ্রমের যে বিষয়। হ্যাঁ, সম্মান, ভালোবাসা, প্রেম কোনোটাই একপাক্ষিক নয়, না। সেইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সাপমোচনের মধ্যে দিয়ে দেখালেন। আসলে সবগুলোই দেখো, যদি এইটা বলো তাহলে আমি একটুখানি তাসের দেশের কথা বলি। নিশ্চয়ই। দেখো, তাসের দেশেও কিন্তু এই যে নিয়ম ভাঙা, রাজপুত্ররা গিয়ে নিয়ম ভাঙছে, নিয়ম ভাঙার বিরুদ্ধে কৃষ্টি চলে যাচ্ছে বলে গেল গেল রব উঠছে কিন্তু পুরুষ মহলে, তাসের পুরুষ একদম। কিন্তু যাক মুছে যাক, যত জীর্ণ যা কিছু একদম মুছে যাক। কিন্তু প্রথম এই যে বলছি যে যেটা নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম, একটু সাজতে ইচ্ছে করছে, খোঁপা বাঁধছে, চুল বাঁধা, অবাক হয়ে যাচ্ছে, চুল বাঁধা আবার কি। হ্যাঁ, তখনকার দিনে তো এটা একটা হ্যাঁ। নিয়ম ছিল যে হ্যাঁ। মেয়েরা কোনো প্রসাধন করবে না। করবে না, হ্যাঁ, হ্যাঁ। ততটুকুই করবে যতটুকু অনুমোদিত, অনুমোদিত। সমাজ অনুমোদিত, পরিবার অনুমোদিত। হ্যাঁ। কিন্তু এই যে নিয়মের বাইরে গিয়ে তাদের একটুখানি সুন্দর করে নিজেকে রচনা করতে ইচ্ছে করছে, প্রথম কিন্তু নিয়ম ভাঙতে শুরু করলো তাসের দেশের মেয়েরা। একদম যে একদম। নারী নারী চরিত্রগুলো চরিত্রগুলো, তারাই কিন্তু প্রথম নিয়ম ভাঙতে ভেঙেছে। শুরু করলো। তা না হলে সেখানে তো একটা ভীষণ রকমের মানে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল যে এই গেল গেল গেল, হ্যাঁ, কিন্তু কিছুই যায়নি। এই যে যাওয়ার পর যে সুন্দরটা, অচলায়তন যে ভাঙতে সেই হবে, যাওয়াটা তো জীর্ণ পুরাতন। হ্যাঁ, বলছেন তো কবি যে জীর্ণ পুরাতন যা যাক কিছু যাক মুছে যাক। তো জীর্ণ পুরাতনকে তিনি বারবার যেতে চাইছেন। একদম। এবং 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 দেখো কি মজার ব্যাপার যে সেগুলো আসলে কুসংস্কার। হ্যাঁ, যা কিছু হ্যাঁ, সংস্কার ঠিক তা কথা। থেকে যাবে, কিন্তু যা কিছু জীর্ণ সেটা তো কুসংস্কার। ঠিক, তাকে যেতেই হবে। অচলায়তনকে তো ভাঙতেই হবে। অচলায়তনকে, হ্যাঁ, একদম। অচলায়তনকে তো সংস্কৃতি হিসেবে ভেবে নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই যে অচলায়তন ভাঙার যে প্রক্রিয়া, সেখানেও কিন্তু প্রথম সাড়া দিচ্ছে মেয়েরা, তাসের দেশের মেয়েরা। একদম। তাসের দেশ তো মানে মঞ্চের বিষয়টা আমি অতটা জানি না, মঞ্চে তো বহুবার হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, কিন্তু সেখানেও যদি আমরা এটাকে এই জায়গার থেকে খেয়াল করি, তাহলে দেখব সেখানেও কিন্তু মেয়েরাই প্রথম প্রতিক্রিয়া জানাচ্ছে যে, এবং তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, একেবারে নদীর মতো বাঁধ ভেঙে গেছে, মুক্তধারা, সেখানে বাঁধ দেওয়া যায় না,
নিশ্চয়ই মনে পড়ছে একদম। যে যেখানে বাদ দেওয়া যায় না, মেয়েদেরকে আর শাসন করে কোনোভাবেই বসে রাখা বসে যাচ্ছে রাখা না। যাবে না। এবং এইটা যে প্রথম সঞ্চারিত হয়ে গেল রাজ পরিবারে, যার মধ্যে তিনিও কিন্তু রানী বিবি। হ্যাঁ, রানী বিবি। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হচ্ছে, আমরা নৃত্যনাট্য নিয়ে কথা বলছি, কিন্তু যে সময়ে নৃত্যনাট্য রবীন্দ্রনাথ রচনা করছেন সেই সময়ে বাঙালি সমাজে, বাংলাদেশ তথাকথিত যে অবিভক্ত বাংলাদেশ, সেখানে কিন্তু নৃত্যের তেমন কোনো চল তখন ছিলই না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যদি ভারতবর্ষের অন্য প্রদেশে দেখি, সেখানে কিন্তু বিবাহ বা পূজা বা অন্যান্য যখন আমরা একসঙ্গে তারা মিলিত হচ্ছেন পরিবারের আত্মীয় স্বজনরা, তাদের মধ্যে কিন্তু কিছু নৃত্যের রীতি রয়েছে। সেগুলো সবটাই যে একেবারে নিজেরা অনুশীলন নিয়ে করে বা নিজেরা খুব বেশি সেজেগুজে করছেন এমনটি নয়, কিন্তু বা গুছিয়ে করছেন তা নয়, কিন্তু তাদের একটা নৃত্যরীতি রয়েছে। কিন্তু বঙ্গদেশে কিন্তু একেবারেই ছিল না। রবীন্দ্রনাথ প্রথম কিন্তু নৃত্যরীতি এই বিষয়টারই প্রচলন, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথই পথপ্রদর্শক। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পথপ্রদর্শক তো একজনকে থাকতেই হবে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাড়ির যারা আছেন, যারা মহিলারা যারা আছেন, মেয়ে বউ, সবাইকে কিন্তু এই মঞ্চে উপস্থাপন করিয়েছিলেন। একদম। তো একটা তো নিয়ম ভাঙতে হবে। আমি যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে নিয়ম ভাঙাটা দেখানোর জন্য একজনকে পথপ্রদর্শক হতেই হবে। যেটা এই প্রসঙ্গে বাড়ি থেকে আমি শুধু বললাম যে নিয়মটা ভাঙো, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু নিজের বাড়ির মহিলাদের বা নিজের বাড়ির বউ মেয়ে সবাইকে আমি আড়ালে রেখে দিলাম, এটা নয়। উনি যেমন, আমার একটা কথা মনে পড়ছে যে 1919 সালে তখন 5ই নভেম্বর সম্ভবত উনি সিলেটে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সিলেটে ওনাকে একেবারে রাজকীয় একটি সংবর্ধনা দেওয়া হলো এবং সেখানে উনি প্রথমবার মণিপুরী নৃত্য উনি প্রদর্শন করলেন এবং সাংঘাতিকভাবে উপভোগ করলেন। সেখান থেকে সিলেটের পর উনি গেলেন আগরতলায় শিলচরে, একেবারে ত্রিপুরার মহারাজের আমন্ত্রণে। সেখানে গিয়েও উনি মণিপুরী নৃত্য প্রদর্শন দেখছেন এবং সাংঘাতিকভাবে উপভোগ করছেন এবং ওনার এতটাই ভালো লেগেছে যে সেই সময় কিন্তু মহারাজের কাছে উনি চেয়ে নিলেন যে এরকম একজন শিক্ষক আমার শান্তিনিকেতনের জন্য চাই। এবং সেই সময় 1920 সালে কিন্তু একজন শিক্ষক এলেন বুদ্ধ মন্ত্র, তিনি এলেন গুরু হিসেবে শান্তিনিকেতনে এবং প্রথম নৃত্য শিক্ষক। হ্যাঁ, ওই ক্লাসিক্যালের ধারাটা কিন্তু 1921 থেকে একদম চলেছে। এবং পরে সেই অর্থে আরো ভালো বলতে পারবেন একটুখানি যে বাঙালিরা কিন্তু নাচের চর্চা, মানে গানের চর্চা যেভাবে হয়েছে, একটা নিজস্ব ঘরানা ছিল, নাচের যে ঘরানাটা সেটা অন্তত হয়তো বিচ্ছিন্ন ভাবে ছিল কিছু, ওই কীর্তন ফোক এগুলোর মধ্যে, কিন্তু এই যে নাগরিক জীবনে একটা নির্দিষ্ট শৈলী, সেটা কিন্তু সেইভাবে ছিল না। আর যেটুকু ছিল সেটা পুরুষদের জন্য। হ্যাঁ, মেয়েদের জন্য কিন্তু মেয়েরা কিন্তু সেই অর্থে নৃত্যশিল্পী হওয়ার কথা, এবং যারা নাচতো খ্যামটা ইত্যাদি যে নাচের কথা, মহিলা বেশে নারী বেশে নাচতো। এবং উনি একটা কথা মণিপুরী নৃত্য সম্পর্কে বলছেন যে গ্রেসফুল বেস্ট পারফরমেন্স অফ যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই উনি এই প্রসঙ্গে বলছেন। তো ফিজিক্যাল এক্সারসাইজ সেটা কিন্তু ওনার মাথায় ছিল এবং উনি যে ফিজিক্যাল এক্সারসাইজে একটা মানুষের বিন্যাসের জন্য, সার্বিক বিন্যাসের জন্য খুব প্রয়োজনীয়, এটার প্রয়োজনীয়তা উনি বুঝেছিলেন এবং তার জন্যই হয়তো নৃত্যকে শিক্ষণীয় একটি বিষয় হিসেবে তিনি তুলে ধরেছিলেন। এবং পরে সেটা আরো কয়েক বছর পরে, 4-5 বছর পর ওটা পাঠ্যক্রমে চলে আসে। তো রবীন্দ্রনাথ শুধুমাত্র যে উনি লিখেছেন, শুধু ওনার কলমে এসেছে তা কিন্তু নয়, তা কিন্তু উনি সব সময় নিজের যতটুকু কাজের জায়গা, যে বিস্তৃত কাজের জায়গা, সেখানে কিন্তু বারবার উনি তার প্রকাশ ঘটিয়েছেন। তো এই জায়গায় আমার আরেকটা কথা মনে হচ্ছে যে রবীন্দ্র নৃত্যের একটি ধারা, একটা রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন এবং তার যারা অনুগামীরা তারা কিন্তু, বা সেই সময় যারা ছিলেন ছাত্রছাত্রী, তারাও কিন্তু সেই ধারা মেনে চলতেন। অনেক পরে আমরা দেখছি যখন উদয় শঙ্কর এলেন, তখন কিন্তু তার সেই ধারার একটু পরিবর্তন হচ্ছে। সেটা নিয়ে কি বলবেন দিদি? হ্যাঁ, উদয় শঙ্করের যে নৃত্য শৈলী, তার মধ্যেও কিন্তু বেশ কিছু ক্লাসিক্যাল ফর্ম অর্থাৎ কথাকলি কিন্তু ছিল। তো উনি উদয় শঙ্করের নৃত্য শৈলীটাকে খুব পছন্দ করতেন বলে সেই ধারাটাকে উনি গ্রহণ করেছিলেন। তা পরবর্তীকালে কিন্তু কথাকলি, মোহিনীআট্টম
সমস্ত গুরুদের তিনি নিয়ে আসলেন। ই কৃষ্ণ নায়ার ওখানকার হ্যাঁ, টিচার ছিলেন দক্ষিণের বড় বড় গুরুদের তিনি নিয়ে আসলেন ওখানে। ওখানে যারা ছাত্রছাত্রীদের ট্রেন করতো, আস্তে আস্তে সেই পুরো ধারাগুলো মিক্স হয়ে গেল। মণিপুরি, কথাকলি, ঠিক। এই সমস্ত কিছু, উদয়শঙ্করের কিছু নৃত্যশৈলী, তার নিজস্ব কিছু স্টাইল ছিল, সেগুলো সব মিলিত হয়ে একটা রাবীন্দ্রিক নৃত্যর ধারা তৈরি হয়। আসলে ওই যে যেটা বলছিলে, মানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা নিয়ে ভাবছেন, এত সিরিয়াসলি ভাবছেন, এবং এই ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছিলে, গানের ফর্ম, ডান্স ফর্ম, প্রত্যেকটা বিষয় নিয়ে এত নিবিড়ভাবে ভাবছেন যে সেটার একেবারে মানে একটা চর্চা তো আর একদিনে হয় না। ঠাকুরবাড়ির আমরা জানি যে ঠাকুরবাড়ির ছোট্ট মঞ্চে খুব সীমিত দর্শকের মধ্যে আস্তে আস্তে মেয়েরা আসছে, মেয়েরা মঞ্চে আসছে, এবং সেই বাল্মীকি প্রতিভা থেকে শুরু হয়েছে, এবং পরে যখন আমরা দেখছি সেটা রবীন্দ্রনাথের জন্মদিনে। আমার যেন মনে হতো, আমার ওনার গান বা নৃত্যনাট্যের যে গানগুলো যেই ভাগে ভাগে উনি করেছেন, যেন মনে হচ্ছে কথা বলতে বলতে গাইছে, তাই না? কথাগুলো যেন মনে হচ্ছে মানে যেরকম ভাবে ছন্দ রয়েছে, অদ্ভুত ছন্দে কথা গানগুলো রয়েছে। মানে শ্যামার গানগুলো একেবারে প্রহরীর সঙ্গে যখন কথা হচ্ছে, অমন করে কি ওকে বাঁধে দেখে যে আমার প্রাণ কাঁদে, সঙ্গে সঙ্গে বন্দি করেছে কোন দেশে, এই যে ব্যাপারগুলো, প্রহরীর উত্তরটা চুরি হয়ে গেছে রাজকোষে। মানে উনি যেন মনে ছন্দের দিকে দেখি, ছন্দ কিন্তু সুন্দর করে মিলিত হয়েছে। এক্স্যাক্টলি, এবং উনি যেন মনে হয় চোখে দেখতেন, উনি যেন দেখতে পেতেন, সেইভাবে যেন গানটা রচনা হয়েছে। উনি ভীষণ ভালো নিজের ভেতরটা নাচতো, মানে সংলাপ ধর্মী গান যদি আমরা বলি, একদম, যে এই যে সেটা সংলাপও আবার সেটা গান, তার জন্য প্রকাশও চলছে, এবং নৃত্যের জন্য যে ফরম্যাট, সেটা দিদি আপনি ভালো বলতে পারবেন, সেটাও মনে হয় অনেক বেশি সহজ হয়ে গেছে আমার মনে হয়। যে এই যে ফিজিক্যাল এক্সারসাইজ বা যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলি, সেটা তো আছে, বডি ল্যাঙ্গুয়েজ, যেখানে যেই চরিত্রগুলো খুব সফট, সেখানে মণিপুরি আসছে, যেগুলো প্রচন্ড স্ট্রং ক্যারেক্টার, কয়েকটা যদি একটু বিশেষ করে একটা কথা আমিও জানতে চাইবো, সেটা হচ্ছে একই নৃত্যনাট্যে বিভিন্ন ডান্স ফর্ম ব্যবহার করেছেন, এমন কি আছে কিছু? এমন আমরা নিজেরা এখন করছি, আমরা চিত্রাঙ্গদা করি। আমি নিজে দুটো ডান্স ফর্ম, যেহেতু আমি নাচি, ভারতনাট্যম অ্যান্ড কুচিপুড়ি খুব লাস্য। তো আমি সুরূপা যখন করি তখন কুচিপুড়িতে করি, আর যখন কুরুপা করি তখন ভারতনাট্যমে করি। আচ্ছা, বলিষ্ঠতা ওটার জন্য ভারতনাট্যম। আর যখন আমি করি তখন কুচিপুড়ি, খুব লাস্য তো সেই জন্য। আবার কখনো কখনো সুরূপা মণিপুরি স্টাইলেও কিন্তু অনেকেই করে, খুব সফট, ভীষণ সফট এবং গ্রেসফুল, প্রচন্ড গ্রেসফুল। সেই জন্য মণিপুরি স্টাইলেও কিন্তু অনেকে করে। মণিপুরি স্টাইলে কিন্তু কুরুপাও করে অনেকে। আচ্ছা, তো ওটার মধ্যে দুটো ভাগই আছে, কিন্তু মণিপুরিতে দুটোই আছে। উনি তো প্রথম তাই করতেন, মণিপুরি স্টাইলেই তো ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে সেই নানান রকম উনি দেখছেন, উনি গ্রহণ করছেন, বিভিন্ন জায়গা থেকে ভালোটা নিয়েছেন, নিয়ে নতুন করে ডান্স ফর্ম তৈরি করছেন। এই যে মণিপুরি প্রথমে ছিল, এই প্রসঙ্গে সেটা কি কারণটা কি? সেটা উনি মণিপুরির একজন গুণমুগ্ধ ছিলেন, ভালো লাগতো, এবং যে কারণে প্রথম শিক্ষকও মণিপুরি। তখন তো মণিপুরি যেহেতু শেখানো হতো, তাই মণিপুরি থেকেই, মণিপুরি দিয়েই শুরু হলো। তারপরে যখন আরো গুরুরা আসতে শুরু করলেন, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য, তখন একটা মিশেল তৈরি হলো। আসলে কি জানো তো, মানে রবীন্দ্রনাথ যখন কোনো নৃত্যনাট্যই বলো, কবিতা, গান, সবটাই রবীন্দ্রনাথ যখন কিছু একটা নিয়ে ভাবছেন, এতগুলো রাস্তা খুলে দিচ্ছেন, ওনার একেবারে এতটা চোখটা খোলা। তাহলে আমরা কেন রবীন্দ্রনাথকে এরকম ভাবে রাখবো? তাকে নিয়ে আমরা কেন এক্সপেরিমেন্ট করবো না, তাই না? এবং তার ফলে কি হচ্ছে, তুমি তার প্রত্যেকটা চরিত্র নিয়ে আলাদা করে আমরা ভাবতে পারছি, তার ডান্স ফর্ম নিয়ে ভাবতে পারছি, গানের কথা, গানের সুর, মঞ্চে তার উপস্থাপনা, সবটা নিয়ে আলাদা আলাদা করে ভাবার অজস্র, এইটাই কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সবটা যে ভাবিয়ে দেন তা নয়, তিনি ভাববার অনেক অবকাশ রেখে দেন। আসলে তিনি যেমন একটা নিঃসীম আকাশের মতন একজন মানুষ, আর তেমন তার রচনাও তাই, সেগুলো নিয়ে ভাবনার অবকাশ আমাদের থেকেই যায়। আর এত বছর ধরে সেই কারণেই রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্র রচনা এতটাই কন্টেম্পোরারি। আজকে আমরা কথা বলছি নৃত্যনাট্যে, রবীন্দ্র নৃত্যনাট্যে
নারী চরিত্র নিয়ে, বিদ্রোহী নারী চরিত্র যদি বলি, আর এই চরিত্রগুলো বিষয়ে আর কি বলতে পারি আমরা? না, রবীন্দ্রনাথের না প্রত্যেকটা, ওই যে আমরা যতগুলো চণ্ডালিকা বলো, আমি একজনের কথা একটুখানি বলবো, নিশ্চয়ই। সেটা হচ্ছে নটির পূজা। নটির পূজায় দেখো, নটির পূজায় যে নটি, হ্যাঁ, সে তো যেভাবে বুদ্ধকে, যে শ্রীমতী, সে তো যেভাবে বুদ্ধকে জেনেছে এবং তার যে আত্মদর্শন হয়েছে, এবং আমরা যেটা আগেও আলোচনা করছিলাম যে অন্তর থেকে কিছুকে উপলব্ধি করলে ধর্মও তাই, না হলে শুধুমাত্র তার কোনো আসল অস্তিত্বই নেই, এবং তাকে ভালোবাসা যায় না, এবং এইটা বুঝতে পেরেছে বলেই সেই সময়ে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্ম এইভাবে বিস্তৃত হতে পেরেছে, এবং তার যে শান্তির বাণী সেটা প্রচার করবার জন্যও কিন্তু শ্রীমতী রাই এগিয়ে আসছে। কিন্তু ওখানে যে ইনি মানে রানীর তো ভীষণ হাহাকার, কারণ সে ধর্মের জন্য সে বৌদ্ধ ধর্মকে প্রথমে স্বাগত জানিয়েছিল। আমি রানী চরিত্রের কথা একটুখানি বলবো, সেটা যে রানী প্রথম স্বাগত জানিয়েছেন এই যে বৌদ্ধ ধর্মকে। তিনি সকলে যখন বিরোধী ছিল তখন তিনি নিজে কে প্রশ্রয় দিয়েছেন এবং তিনি নিজে নানান কিছু উদযাপন করেছেন। অথচ যখন রানীর ছেলে, একমাত্র সন্তান, সে যখন ভিক্ষু হয়ে গেল, তখন কিন্তু এই যে মায়ের যন্ত্রণা, হ্যাঁ, এখানে কিন্তু ওই যে আবার সেই রক্ত মাংসের শরীর, হ্যাঁ, তখন কিন্তু অন্যের জন্য করা, নিজে সেটাকে মেনে মনে নেওয়া, হচ্ছে এই আমার ছেলে রাজা, রানী আমি, আমার ছেলে রাজার ছেলে, সে রাজা হবে। সে যখন ভিক্ষু হয়ে পথে পথে বেরিয়ে গেছে, সাজটাই উনি দেখে সহ্য করতে পারছেন। শুধু তাই না, তিনি তখন আর তার মনে হচ্ছে যে আমার কাছ থেকে এই ধর্ম সবকিছু কেড়ে নিল, আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। তখন তিনি আর কিন্তু বলছেন যে না, আমার এই শান্তির কথা নয়, আমার হিংসা, সেটাই মনে হচ্ছে যেন জীবনের সার কথা। যুদ্ধ চাই, রাজধর্ম পালন করা চাই। নিশ্চয়ই মনে পড়বে তোমাদের জনার কথা, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের জনার কথা, যখন আর মনে হচ্ছে যে ক্ষত্রিয় ধর্ম সাধন করতে হবে। আসলে তা নয়, রানী কি বৌদ্ধ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিলেন? তা নয়, তিনি আসলে মুখ ফিরিয়ে নিচ্ছেন এমনটা নয়। রানী আসলে চাইছেন হচ্ছে একটা মানে কি বলবো, তার ব্যক্তি মাতৃসত্তা হাহাকার করছে। তিনি চাইছেন আগের মতন একদম আটপৌরের সংসার, যেখানে কোনো, সেই কারণে বৌদ্ধ ধর্মের কথা শুনলেই ওই বুদ্ধং শরণং গাচ্ছামি, ধম্মং শরণং গাচ্ছামি শুনলেই তার রাগ হচ্ছে, এই আবার তত্ত্ব কথা শোনাতে এলো। কারণ তত্ত্ব কথা তখন আর ভালো লাগছে না, মানুষ, হ্যাঁ, ব্যক্তি মানুষটা তখন কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। আবার একই জিনিস যখন দেখলেন তার সামনে শ্রীমতীকে হত্যা করা হলো, আঘাত করা হলো, তখন কিন্তু এই মানুষটা, ওই যে বলছিলাম আগুনে পুড়তে পুড়তে অপাপ বিদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, তখন কিন্তু রানী শুদ্ধ হচ্ছেন আস্তে আস্তে। তখন তিনি আবার সরে আসছেন, তখন তিনি বুঝতে পারছেন যে হিংসা নয়, এই ধর্ম যে শান্তির কথা বলা আছে, সেই শান্তির পথেই কিন্তু মানুষের মুক্তি সম্ভব। আবার ফিরে আসছেন একেবারে। ফলে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু ভালো ভালো জায়গাগুলো, ভালো ভালো কথাগুলো লিখছেন বৌদ্ধ ধর্মের কথা বলবার জন্যে, তিনি কিন্তু একজন মায়ের দৃষ্টিকোণ থেকে, একজন প্রেমিকার দৃষ্টিকোণ থেকে, কীরকম দেখো, তাকে হাতের অঙ্গুরি দিয়েছিল, দিয়ে তারপর তো ভিক্ষু হয়ে গেল। ওই যে মেয়েটি এসেছিল শ্রীমতীর কাছে, তারপর তো সে ভিক্ষু হয়ে গেল, তার হাতে রইল সেই অঙ্গুরিটি, যেটা ও বললো যে আমি যেদিন তার পুজো করতে করতে আমার হাত থেকে যেদিন এই অঙ্গুরি খসে পড়বে, সেই দিনই আমার হবে তাকে পাওয়া। এবং তাকে পাওয়াটা ঘটলো, তাকে পাওয়ার মধ্যে দিয়েই কিন্তু রানীরও আত্মোপলব্ধি ঘটলো। আচ্ছা, একদম ছোট্ট করে আমরা মায়ের খেলা প্রসঙ্গে একটু কথা বলে নেব। মায়ের খেলা কি করেছেন? আমি খুব একটা মায়ের খেলা পারফর্ম করেন না। আচ্ছা, মায়ার খেলা প্রসঙ্গে যদি আমরা একটুখানি বলি, আমরা শেষ করি একদম অনুষ্ঠানটা। দিদি কি বলবেন? মায়ার আসলে ওই যে বললাম যে প্রত্যেকটা নৃত্যনাট্যেই আলাদা করে বিষয়টা ভাবার নয়, কিন্তু প্রত্যেকটা নৃত্যনাট্যেই নারীকে এই 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 নানান রূপে দেখা। মায়ের খেলাতেও তো প্রেমের উপলব্ধি, হ্যাঁ, ওই তো আত্মপ্রেমের উপলব্ধি। প্রথমে সে তো অসম্ভব আত্মম্ভরিতায় ভুগত না,
তারপরে যে প্রেমটা যখন আসলো তখন দেখলো হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। তাই এবং না? সেখানে প্রেমের কিন্তু একটা উপলব্ধি। সামাজিক দিক, যেখানে ত্রিকোণ ত্রিকোণ প্রেম। একটি প্রেম দেখানো কতটা হয়েছে। আগে ভেবেছেন কতটা উনি? আগে ভেবেছেন? সত্যি। সম্পর্কের ভাঙা গড়া সেটা তো জীবনের স্বাভাবিক নিয়ম, একদম। কিন্তু সেটাকে স্বীকার করে নিতে পারা এবং তার সেইটাই পর্যবেক্ষণ। তার পর্যবেক্ষণ তার মায়ার পর্যবেক্ষণ খেলাতেও এবং আমরা স্বীকারোক্তি দেখলাম এবং তার যে প্রয়োগ। সেটাকে স্বীকার করে নিতে পারা। এবং সত্যি জীবনের সব সময় কিন্তু প্রত্যেকটা জীবনের শেষে গিয়ে একটা প্রাপ্তি অপেক্ষা করে থাকে না, না, তাই না? না, সেই কখনোই না। অপ্রাপ্তিটাকেও তো একদম। স্বীকার করে নেওয়া, সেটাই জীবন। একদম মায়া খেলা তাই। তো দেখছি অপ্রাপ্তি, শ্যামাতেও তাই অপ্রাপ্তি, ঠিক, কিন্তু কিন্তু সত্য। একটা কোথাও সেই একটা সত্যি অপ্রাপ্তিটাকেও আছে। স্বীকার করে স্বীকার করে নেওয়া, নিতে। সেটাই জীবন। একদম, কিন্তু সেটাই সত্য। অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর করে এতগুলো চরিত্র সম্পর্কে আমরা এত অল্প সময়ে শুনে নিলাম। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে একজন প্রাগ্রসর মানুষ রবীন্দ্রনাথ, তার অসীম রচনা, এবং সেগুলোকে যখন আমরা পড়ি প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটি চরিত্র আমাদের নতুন করে ভাবায়, নতুন করে ভাবতে শেখায়। আর সেই কারণেই হয়তো এত বছর পরে রবীন্দ্রনাথ ঠিক সেই রকমভাবেই সমসাময়িক। আমরা সেই সমসাময়িক একদম আমাদের প্রাণের মানুষটিকে আরও একবার দেখে নিই তার চোখ দিয়ে, তার রচনা, সেটা নারী হোক বা পুরুষ। চলুন না আমরা রবীন্দ্র সাহিত্য পড়ি, জীবন চিনি। সকলে খুব ভালো থাকুন।